আসসালামু আলাইকুম। মনে করুন আজ থেকে ৩০ বছর পূর্বে আপনি একটা জায়গা ক্রয় করেছিলেন ১ লক্ষ টাকা দিয়ে। আজকে ৩০ বছর পরে এসে সেটার বাজার মূল্য ১ কোটি টাকা। কিন্তু আপনি আপনার দলিলপত্রে বা রেকর্ডপত্রে বা কোনো একটা ডকুমেন্টসের মধ্যে সেই সম্পদটাকে ১ কোটি টাকা না দেখিয়ে ১ লক্ষ টাকা দেখাচ্ছেন। তাহলে কি আপনার এই রেকর্ডপত্র দ্বারা আপনার সম্পদটা কি সঠিক মূল্যে প্রদর্শিত হচ্ছে নাকি কম মূল্যে প্রদর্শিত হচ্ছে? নিশ্চয়ই কম মূল্যে প্রদর্শিত হচ্ছে এবং আপনার রেকর্ডপত্র দ্বারা আপনার সম্পদের প্রকৃত অবস্থা উপস্থাপিত হচ্ছে না। একটা সমবায় সমিতির বেলায় যদি এই বিষয়টা চিন্তা করেন তাহলে তাও একই। সমবায় সমিতিতে ধরেন আজ থেকে ৩০ বছর, ৪০ বছর বা ৫০ বছর পূর্বে একটা জায়গা ক্রয় করা হয়েছে। সেই জায়গাটা এখনো ওই দলিল মূল্যে প্রদর্শিত হচ্ছে সমিতির লেজারে এবং ব্যালেন্স শিটে। তাহলে ওই সমবায় সমিতির ব্যালেন্স শিট দ্বারা কি সমবায় সমিতিটির প্রকৃত আর্থিক অবস্থা প্রদর্শিত হচ্ছে? অবশ্যই নয়। আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন একটা সমবায় সমিতির সম্পদ পুনর্মূল্যায়ন করা বলতে কি বোঝায়, সম্পদের পুনর্মূল্যায়ন না করলে কি ক্ষতি হয় এবং এই পুনর্মূল্যায়নের টার্মসটি কিভাবে আপনার লেজারে এবং ব্যালেন্স শিটে উপস্থাপন করতে হয়। প্রথমে আসা যাক পুনর্মূল্যায়ন বলতে কি বোঝায়। পুনর্মূল্যায়ন হচ্ছে সেটাই, একটা সমবায় সমিতির ব্যালেন্স শিটে যে সমস্ত সম্পদগুলো প্রদর্শিত হচ্ছে সেই সম্পদগুলোকে বর্তমান বাজার মূল্যে প্রদর্শিত করার জন্য সম্পদের মূল্য হ্রাস করা অথবা বৃদ্ধি করা। তো সম্পদের মূল্য হ্রাস করার একটা প্রক্রিয়া সকলেই জানেন, বিদ্যমান আছে, সেটি হচ্ছে অবলোপন আর অবচয়। এই অবলোপন এবং অবচয় এই দুইটা টার্মসের মাধ্যমে সম্পদের মূল্য হ্রাস করে দেখানোর প্রক্রিয়া আছে এবং আমরা সবাই সেটা জানি। আর পুনর্মূল্যায়নের মাধ্যমে আরেকটা এফেক্ট হয়, সেটা হচ্ছে সম্পদের যে বহিঃমূল্য আছে সেই মূল্যটাকে বৃদ্ধি করা হয় বাজার মূল্যের সাথে সমন্বয় করার জন্য। এই বৃদ্ধি করার টার্মসটি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জানি না। সুতরাং পুনর্মূল্যায়ন বলতে যা বোঝায় তা হলো মূলত সম্পদের মূল্যটাকে বাজার মূল্যের সাথে সমন্বয় করার জন্য বৃদ্ধি করে দেখানো। তো পুনর্মূল্যায়ন না করলে কি হতে পারে? পুনর্মূল্যায়ন না করলে যে সমস্যাটা হইতে পারে সেটা হলো, ব্যালেন্স শিটে মনে করেন একটা জমির মূল্য দেখানো হচ্ছে ১০,০০০ টাকা, কিন্তু সেটার বাজার মূল্য ১ কোটি টাকা। যখন একটা সমবায় সমিতি অবসায়নে ন্যস্ত করা হয়, অবসায়ক যদি মনে করেন যে এই ১ কোটি টাকা মূল্যের সম্পদটা যেহেতু বহিঃমূল্য এটার ১০,০০০ টাকা, সেটা যদি তিনি ১ লক্ষ টাকায়ও বিক্রি করেন কেউ তাকে আপত্তি করতে পারবেন না আইনগতভাবে। কারণ ব্যালেন্স শিটে তার মূল্য হচ্ছে ১০,০০০ টাকা, সে বিক্রি করেছে ১ লক্ষ টাকা, তার যদিও সম্পদটার বাজার মূল্য হচ্ছে ১ কোটি টাকা। তাহলে ১ কোটি টাকার একটা সম্পদ বিক্রি করলে ১ লক্ষ টাকা দিয়ে, বহিঃমূল্য আছে ১০,০০০ টাকা, তাহলে তিনি লাভে বিক্রি করছেন। স্বাভাবিক নিয়মেই কোনো লজিকে ওনাকে অপরাধী ধরা যাবে না। কিন্তু ওই সম্পদটার ব্যালেন্স শিটে যদি ১ কোটি টাকা উল্লেখ থাকতো তাহলে কখনোই তিনি এই ১ কোটি টাকার সম্পদটিকে ১ লক্ষ টাকায় বিক্রি করতে পারতেন না। তাহলে অবসায়নের সময় সম্পদকে সঠিক মূল্যে বিক্রি দেখানোর সুবিধার্থে পুনর্মূল্যায়ন করা জরুরি। আরেকটা কারণ হতে পারে, ধরুন একটা সমিতির একটা জমি ম্যানেজিং কমিটি বা সকল সদস্য সিদ্ধান্ত নিলে বিক্রি করবেন। বিক্রি করার সময় দেখা যাচ্ছে যে ঠিক সেম কেস, ১০,০০০ টাকার সম্পদ ৫ লক্ষ টাকা বা ৬ লক্ষ টাকায় বিক্রি করলো, অথচ এই সম্পদটার মূল্যটা হচ্ছে ১ কোটি টাকা। সুতরাং ম্যানেজমেন্ট যদি মনে করে যে এখান থেকে বিশাল একটা দুর্নীতি করবে, তাহলে তার পক্ষে এটা করা সম্ভব। সুতরাং ম্যানেজমেন্ট কমিটি কোনো কারণে সম্পদ বিক্রি করতে গিয়ে যাতে বড় অঙ্কের দুর্নীতি করতে না পারে, সেই দুর্নীতি ঠেকানোর জন্য সম্পদটাকে পুনর্মূল্যায়ন করা উচিত। আরেকটা কারণ হতে পারে, ধরুন যে অনেক সময় প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি সমিতিতে সদস্য হিসেবে ভর্তি হতে ইন্টারেস্টেড হয়। যদি একটা ব্যালেন্স শিটের সম্পদের মূল্য কম দেখানো হয় তাহলে তার শেয়ারের বাজার মূল্যও কম। আর যদি সম্পদ পুনর্মূল্যায়িত করে সম্পদের মূল্যে বাজার মূল্যের সাথে সামঞ্জস্য করে রাখা হয় তাহলে শেয়ারের বাজার মূল্য বেশি হয়ে থাকে। ওই প্রভাবশালী ব্যক্তি যদি মনে করে যে কম মূল্য দিয়ে একটি নামি দামি সমবায় সমিতির সদস্য হবেন, তাহলে আর্থিক বিবেচনায় তাকে
কম মূল্য দিয়ে সমিতিতে ভর্তি হওয়াটা অন্যায় বলা যাবে না। যদি সম্পদটা বাজার মূল্যের সাথে সমন্বিত করে পুনর্মূল্যায়ন করা অবস্থায় থাকতো, তাহলে কখনোই ওই প্রভাবশালী ব্যক্তি শেয়ারের মূল্য কম পরিশোধ করে সদস্য হিসেবে ভর্তি হতে পারত না। আমরা জানি যে শেয়ারের প্রতি বছরের বাজার মূল্য নির্ণয় করা হয়। যদি সম্পদের মূল্য কম মূল্যে প্রদর্শিত হয় ব্যালেন্স শিটে, তাহলে যে বাজার মূল্যটা নির্ণয় করা হয় সেটা সঠিক হবে না। সুতরাং শেয়ারের প্রকৃত বাজার মূল্য নির্ণয় করার জন্যও সম্পদের পুনর্মূল্যায়ন করা উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা সমবায় সমিতির শেয়ারের বাজার মূল্য অডিট প্রতিবেদনের কোনো না কোনো অংশে অথবা সমিতির প্রোফাইল অংশে উল্লেখ থাকা উচিত। এতক্ষণে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে একটা সমবায় সমিতির সম্পদ কেন পুনর্মূল্যায়ন করে বাজার মূল্যের সাথে সমন্বয় করা দরকার। এখন আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব, সেখানে দেখাবো কিভাবে এই পুনর্মূল্যায়নজনিত টার্মসটি হিসাবের বহিতে উপস্থাপন করতে হয় এবং কোন কোন সম্পদের পুনর্মূল্যায়ন করা জরুরি আর কোন কোন সম্পদের পুনর্মূল্যায়ন করা জরুরি নয়। প্রথমত সমবায় সমিতির সম্পদগুলো নিয়ে আলোচনা করি। একটা সমবায় সমিতিতে 6 ধরনের সম্পদ থাকে। একটা হচ্ছে স্থায়ী সম্পদ, অদৃশ্য সম্পদ, বিনিয়োগ, ঋণ আর চলতি সম্পদ। তো নিচ থেকে যদি বলি যে চলতি সম্পদের কোনো পুনর্মূল্যায়নের প্রয়োজন হয় না, আর ঋণ পুনর্মূল্যায়নের প্রয়োজন হয় না, কারণ ঋণ দিয়ে থাকে ম্যানেজমেন্ট। ঋণ আদায়যোগ্য 3 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে আদায়যোগ্য। যদি আদায় না হয় এই ব্যর্থতা ম্যানেজমেন্ট কমিটির, এই জন্য এই ঋণের কোনো পুনর্মূল্যায়নের প্রয়োজন হয় না। তারপরে বিনিয়োগ সাধারণত প্রতিষ্ঠানের অলস অর্থের বিনিয়োগ হয়ে থাকে, বিশেষ করে শেয়ার, ডিবেঞ্চার, শেয়ার, তারপরে এফডিআর, এই জাতীয় বিষয়গুলোতে। যেহেতু সমবায় সমিতিগুলো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট 5 লক্ষ টাকার অতিরিক্ত বিনিয়োগ করতে গেলে, এই সব খাতে বিনিয়োগ করতে গেলে নিবন্ধকের পূর্ব অনুমতি নিতে হয়। যে সমস্ত বিষয়গুলো ঝুঁকি থাকে সেই সমস্ত বিষয়গুলোতে বিনিয়োগের অনুমতি সাধারণত নিবন্ধক মহোদয় অথবা নিবন্ধকের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অনুমতি দেয় না। অদৃশ্য সম্পদ পুনর্মূল্যায়ন করার দরকার পড়ে না, কারণ অদৃশ্য সম্পদ অবলোপন হিসেবে বাদ দেওয়া হয়। আর তাহলে রইল স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে যে সমস্ত সম্পদগুলোতে নিয়মিত অবচয় ধার্য করা হয় সেগুলো হচ্ছে, আপনারা এখানে কিছু দেখতে পাচ্ছেন, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, অফিস ঘর, দালান কোঠা ইত্যাদি। এগুলোতে সাধারণত পুনর্মূল্যায়ন করে সম্পদের মূল্য বৃদ্ধি করার খুব একটা প্রয়োজন হয় না। এগুলো অবচয় অবলোপনের মাধ্যমে নিয়মিত অবলোপন করা হয়, অবচয় ধার্য করে সম্পদের মূল্য কমানো হয়ে থাকে। তাহলে রইল জমি। এক্ষেত্রে জমি হচ্ছে একমাত্র সম্পদ পাচ্ছি আমরা যেখানে সম্পদের মূল্য পুনর্মূল্যায়ন করে বৃদ্ধি করার সুযোগ থাকে। তো এ হলো মোটামুটি বিষয়। সম্পদের মধ্যে দালান কোঠা থাকতে পারে। দালান কোঠা আপনি মূল্য বৃদ্ধি করলে একটা ঝুঁকি থাকে, সেটা হলো যখন এটা ডেট এক্সপায়ার্ড হয়ে যায় অথবা ডেট এক্সপায়ার্ড হয়ে গেলে এটার ভাঙার জন্য একটা আলাদা ব্যয় হয়, আর তাছাড়া এটা পুনরায় নির্মাণ করার জন্য অর্থের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে এটা পুনর্মূল্যায়ন করে মূল্য বৃদ্ধি করাটা সঠিক হয় না। তাছাড়া আরেকটা বিষয় থাকে যে দালান কোঠা যদি আপনি পুনর্মূল্যায়ন করে দাম বৃদ্ধি করে রাখেন, সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ তো আছে আমাদের দেশে, ভূমিকম্পের কারণে যদি ধ্বংস হয়ে যায় তাহলে ব্যাপক একটা ক্ষতির সম্ভাবনা হয়। আর ক্ষতি হলেও সমস্যা নাই, যেহেতু পুনর্মূল্যায়ন করার মাধ্যমে যে অর্থটা মূল্য বৃদ্ধি করা হয় সেটা আমরা লাভ হিসেবে বন্টন দেখাবো না, সেটা সঠিক হিসাব পদ্ধতি আমি দেখাবো। সেজন্য ধ্বংস হলেও, ক্ষতি হলেও বা কোনো ক্ষতিকর কিছু হলেও সেটার জন্য প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর খুব একটা বেশি প্রভাব পড়বে না পুনর্মূল্যায়ন করে সম্পদের মূল্য বৃদ্ধি করলেও। তাহলে রইল জমি। জমির পুনর্মূল্যায়নটা অনেকটা যৌক্তিক, কারণ হলো আমাদের দেশে জমির দাম তো ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, প্রতি বছরে জমির দাম বৃদ্ধি পাচ্ছে, সেহেতু জমি পুনর্মূল্যায়ন করে দাম বৃদ্ধি করাটা সবচেয়ে বেশি যৌক্তিক। এখন প্রশ্ন হলো পুনর্মূল্যায়নটা আইনগতভাবে আইনসিদ্ধ কিনা, অথবা কিভাবে পুনর্মূল্যায়ন করা হবে সমবায় সমিতির,
সেজন্য সংশ্লিষ্ট আমি আইনের ধারা এবং বিধি এখানে উপস্থাপন করছি। সংশ্লিষ্ট আইনের ধারা হচ্ছে 42 আর বিধি হচ্ছে 93। আমরা যদি বিধি 93টা একটু পরে দেখি, সেখানে দেখেন জমির মূল্য নির্ধারণ পদ্ধতি বলা আছে। আইনের ধারা 42 অনুযায়ী কোনো জমির মূল্য সরকার কর্তৃক ভূমি অধিগ্রহণ আইনের বিধান মোতাবেক নির্ধারিত হইবে। তো এই ভূমি আইনে 42 ধারা অনুযায়ী যেহেতু বলা আছে, এখানে 42-এর মধ্যে এখানে দেখেন জমির দখল এবং জমির স্বার্থ সংক্রান্ত বিধিনিষেধ এখানে উল্লেখ আছে। আর এই বিষয়ে যদি জমির মূল্য নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো ধরনের বিরোধ সৃষ্টি হয়, তাহলে সেই বিরোধ নিষ্পত্তির জন্য নিবন্ধক মহোদয়ের কাছে শরণাপন্ন হতে হবে। যখন যে ক্ষেত্রে যার কাছে শরণাপন্ন হওয়া লাগে তার কাছে, অর্থাৎ প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে জেলা সমবায় অফিসার, কেন্দ্রীয় সমিতির ক্ষেত্রে বিভাগীয় যুগ্ম নিবন্ধক, আর জাতীয় সমিতির ক্ষেত্রে নিবন্ধক ও মহাপরিচালক সমবায় দপ্তর। নিবন্ধকের শরণাপন্ন হয়ে তিনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। তো 42 ধারার মধ্যে সংশোধনী আনার মাধ্যমে এখানে এর মধ্যে একটি ধারা যুক্ত করা হয়েছে। এখানে নির্ধারণ বলা আছে যে বাজার মূল্যের নির্ধারণ ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটি প্রচলিত বিধি মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করিবে এবং উহা নিবন্ধককে অবহিত করিবে এবং ব্যবস্থাপনা কমিটি কর্তৃক বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোনো প্রশ্ন উপস্থাপিত হইলে নিবন্ধক কর্তৃক উহা নিষ্পত্তি হইবে এবং নিবন্ধকের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে। তো তাহলে মোট কথা হলো, জমির মূল্য পুনর্মূল্যায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নিবে ম্যানেজিং কমিটি এবং নিবে প্রচলিত পদ্ধতি। প্রচলিত পদ্ধতি বলতে ভূমি অধিগ্রহণ আইন যেটাকে বলা হয় আমরা মৌজা বলে থাকি, অথবা ভূমি অধিগ্রহণ আইনে অন্য কোনো ধারা বা উপধারা যদি থাকে সেগুলো অনুযায়ী পুনর্মূল্যায়ন হবে এবং এক্ষেত্রে যদি কোনো বিরোধ সৃষ্টি হয় সেটা নিবন্ধকের কাছে শরণাপন্ন হবে। নিবন্ধক যে সিদ্ধান্ত দিবেন সেটা চূড়ান্ত হিসেবে গণ্য হবে। তাহলে আমরা জমির মূল্য পুনর্মূল্যায়নের জন্য আইনের অনুমোদন পেলাম, আইনে বিধিতে এইটার সুযোগ আছে সেটা পেলাম। এখন পুনর্মূল্যায়ন হিসাবভুক্ত কিভাবে হবে? অনেকে ভুলভাবে এই পুনর্মূল্যায়নজনিত জমির মূল্য বৃদ্ধিটাকে হিসাবভুক্ত করে থাকে। সেটা হলো জমির দাম বৃদ্ধি করে আর এটাকে লাভ মনে করে এই বৃদ্ধিটাকে লাভ ক্ষতি হিসাবের মধ্যে লাভ হিসাবে দেখিয়ে দেয়। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল পদ্ধতি। কোনো অবস্থাতেই এই পদ্ধতিতে পুনর্মূল্যায়নের হিসাবটি হিসাবভুক্ত করা যাবে না। কারণ হলো, আজকের দিনে আপনি পুনর্মূল্যায়ন করে সম্পদের দাম বৃদ্ধি করে দেখালেন, যেই টাকাটা বৃদ্ধি পেল সেই টাকাটা আপনি লাভ ক্ষতি বিবরণীতে লাভ হিসেবে দেখালেন। তাহলে এফেক্ট কি হলো? লাভ দেখানোর ফলে একটা বছরে অস্বাভাবিক লাভ হবে আর এই লাভের উপর সরকারি ট্যাক্স আসবে। এই লাভের উপর অডিট ফি আসবে, সিডিএফ অর্থাৎ সমবায় উন্নয়ন তহবিল আসবে। এই সমস্ত বিষয়গুলো আপনাকে পেমেন্ট দিতে হবে। আর যেই টাকাটা অবশিষ্ট থাকবে সেই টাকাটার উপর সদস্যদেরকে লভ্যাংশ দিতে হবে। আপনি যে পুনর্মূল্যায়ন করে সম্পদের দাম বৃদ্ধি করলেন, সেই পুনর্মূল্যায়নের কারণে তো আপনার টাকার ইনফ্লো হয় না, আপনি লভ্যাংশ কোত্থেকে দিবেন? আচ্ছা, ধরে নিলাম আপনি স্টক ডিভিডেন্ড দিবেন। এই স্টক ডিভিডেন্ড দেওয়ার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের তো শেয়ার মালিকানা বেড়ে যাবে। যার একটা শেয়ার ছিল, ধরে নিলাম তার 2টা শেয়ার হলো, তাহলে তাকে আপনি তার প্রতি তো আপনার লায়াবিলিটিস বেড়ে গেল এবং যদি সামনের বছরগুলোতে লভ্যাংশ বন্টন করেন তাহলে তো 2টা শেয়ারের লভ্যাংশ দিতে হবে। সুতরাং পুনর্মূল্যায়নজনিত যে লাভটা আপনারা লাভ হিসেবে দেখছেন সেটাকে কখনোই লাভ হিসেবে দেখানো যাবে না। সেটা সঠিক পদ্ধতিতে হিসাব কিভাবে করতে হয় আমি একটু পরে দেখাচ্ছি। মনে করুন আপনার সমবায় সমিতিতে জমির মূল্য আছে 1 লক্ষ টাকা, ম্যানেজিং কমিটি সেটা পুনর্মূল্যায়ন করে দাম নির্ধারণ করেছে 30 লক্ষ টাকা। এই বিষয়টি কিভাবে আপনি হিসাবভুক্ত করবেন? প্রথমত আমি জাবেদা এন্ট্রি দিয়ে দেখাচ্ছি। যেহেতু জমির মূল্য ছিল 1 লক্ষ টাকা আর পুনর্মূল্যায়ন করে আপনি সেটির দাম নির্ধারণ করেছেন 30 লক্ষ টাকা, তাহলে বৃদ্ধি হবে 29 লক্ষ টাকা। এই 29 লক্ষ টাকাকে আপনাকে সঠিকভাবে হিসাবভুক্ত করতে হবে।
তো এটার জাবেদা এন্ট্রি হবে জমি হিসাব ডেবিট 29 লক্ষ টাকা আর পুনর্মূল্যায়ন সঞ্চিতি হিসাব ক্রেডিট 29 লক্ষ টাকা। অর্থাৎ পুনর্মূল্যায়ন সঞ্চিতি নামে একটা আলাদা সঞ্চিতি হিসাব সৃষ্টি হবে, কোনো অবস্থাতে সেটাকে লাভ হিসাবে দেখানো যাবে না। এরপরে এই এন্ট্রিটা যখন আমরা রেওয়া মিলে প্রদর্শন করব, তখন রেওয়া মিলের ডেবিট দেখে জমির মূল্য দাঁড়াবে 30 লক্ষ টাকা আর ক্রেডিট পাশে পুনর্মূল্যায়ন সঞ্চিতি হিসাব হবে 29 লক্ষ টাকা। আবার এই বিষয়টা আমরা যখন উদ্ধৃত্তপত্রে প্রদর্শন করব, দেখেন জমির মূল্য বিগত বছর ছিল 1 লক্ষ টাকা আর এই বছর হলো 29 লক্ষ টাকা সম্পদ অংশে, আর দায় অংশের মধ্যে মূলধন ও সঞ্চিতি অংশের মধ্যে পুনর্মূল্যায়ন সঞ্চিতি নামে আলাদা একটা হেড আসবে, সেটা হবে 29 লক্ষ টাকা। বিগত বছর কিছুই ছিল না, এই বছর এসে সেটা হলো 29 লক্ষ টাকা। দেখেন এই 1 লক্ষ টাকা ছিল বিগত বছর জমির মূল্য, এখন হয়ে গেল 30 লক্ষ। এখন এই 29 লক্ষ টাকা একটা পুনর্মূল্যায়ন সঞ্চিতি হিসেবে দাঁড়ালো। উদ্ধৃত্তপত্রে বাস্তবিক অর্থে কিভাবে এই পুনর্মূল্যায়ন সঞ্চিতি দেখানো হয় আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা সমবায় সমিতির প্রকৃত একটা ব্যালেন্স শিট। এখানে দেখেন এরা জমির মূল্য এখানে যেভাবে আছে সেভাবে রাখছে, আর এই যে পুনর্মূল্যায়ন সঞ্চিতি তহবিল, স্থায়ী সম্পদ পুনর্মূল্যায়ন তহবিল নামে এখানে আলাদাভাবে একটা হিসাবভুক্ত করে মূলধন ও সঞ্চিতি অংশের মধ্যে প্রদর্শন করছে। এতে করে সম্পদের মূল্য বেড়ে গেল আর দায়ের মূল্য অংশ বেড়ে গেল, কিন্তু যেই তহবিলটা সৃষ্টি হলো সেই তহবিলটা মূলধন ও সঞ্চিতির মধ্যে আছে সমিতির নিজস্ব তহবিল হিসেবে। এটাকে লাভ ক্ষতি বিবরণীতে লাভ হিসেবে দেখানো হয়নি। এখন প্রশ্ন হলো, যদি কখনো এই সম্পদ আপনি বিক্রি করেন তাহলে কিভাবে এফেক্ট দিবেন অথবা এফেক্ট করবে। যদি মনে করেন যে এই সম্পদটা সমমূল্যে বিক্রি করবেন, অর্থাৎ 30 লক্ষ টাকার সম্পদকে 30 লক্ষ টাকায় বিক্রি করবেন, তখন জাবেদা এন্ট্রি হবে ব্যাংক হিসাব ডেবিট 30 লক্ষ টাকা আর জমি হিসাব ক্রেডিট 30 লক্ষ টাকা। ব্যালেন্স শিট যখন আপনি তৈরি করবেন তখন দেখেন জমি ছিল বিগত বছর 30 লক্ষ টাকা আর এই বছর হয়ে গেল 0 আর টাকাটা চলে আসলো ব্যাংক হিসাবের মধ্যে। অর্থাৎ একটা সম্পদ হ্রাস পেয়েছে আর একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, কিন্তু পুনর্মূল্যায়ন সঞ্চিতির জায়গায় অপরিবর্তিত আছে। এতে করে 1 লক্ষ টাকার সম্পদ আপনি 30 লক্ষ টাকা বিক্রি করার ফলেও যে লাভ সৃষ্টি হয়েছে সেটাকে স্বাভাবিক লাভ হিসাবে না দেখিয়ে প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে। আলটিমেটলি পরবর্তীতে সদস্যরাই লাভবান হবে। আর যদি মনে করেন যে এই সম্পদটা অধিক মূল্যে বিক্রি করেন, অর্থাৎ পুনর্মূল্যায়নের পরেও বেশি মূল্যে বিক্রি করেন, তখন কি এফেক্ট করবে? তখন ধরেন যে এটা ধরে নিলাম আমরা 40 লক্ষ টাকায় বিক্রি করেছে 30 লক্ষ টাকার জমিটাকে, ব্যাংক হিসাব ডেবিট 40 লক্ষ টাকা, জমি হিসাব ক্রেডিট হবে 30 লক্ষ আর পুনর্মূল্যায়ন সঞ্চিতি আবার বেড়ে যাবে 10 লক্ষ টাকা। অর্থাৎ এই যে বিক্রির ফলে যেটা মূলধনী লাভ হলো, এই মূলধনী লাভটাও আপনার লাভ ক্ষতি বিবরণী লাভ হিসেবে দেখানো যাবে না। কারণ হলো লাভ ক্ষতি হিসাবের যে লাভ, সেই লাভটা হলো ওই প্রতিষ্ঠান তার স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে যে লাভটা হবে সেটাই লাভ। কোনো অবস্থাতেই মূলধনী লাভকে রেভিনিউ লাভ হিসেবে দেখিয়ে প্রতিষ্ঠানের নিট লাভ বৃদ্ধি করে দেখানো যাবে না। অর্থাৎ জমি তার মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে অধিক মূল্যে বিক্রি করলেও যে লাভ হবে এটাকে বলা হয় মূলধনী লাভ। এটা কখনোই আপনার জমির প্রতিষ্ঠানের অর্থাৎ সমিতির স্বাভাবিক রেভিনিউ ইনকাম না, রেভিনিউ লাভ না। এই অধিক মূল্যে বিক্রি করার ফলে ব্যালেন্স শিটে কি দাঁড়াবে দেখেন, 30 লক্ষ টাকা ছিল গত বছর আর এই বছর সেটা আর নাই, আর ব্যাংক হিসাবে দাঁড়ালো 40 লক্ষ টাকা। পুনর্মূল্যায়ন সঞ্চিতি গত বছর ছিল 29 লক্ষ আর এই বছর হয়ে গেল 39 লক্ষ, অর্থাৎ 10 লক্ষ টাকা বেড়ে গেল। এটার অন্য কোনো নাম দিতে পারেন, 10 লক্ষ টাকা যেটা বেড়েছে সেটার অন্য কোনো নাম দিয়ে দিতে পারেন, মূলধন সঞ্চিতি নাম দিতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই এই লাভটাকে নিট লাভের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না। এরপর আসেন, যদি কম মূল্যে বিক্রি করি, যদি এই 30 লক্ষ টাকার সম্পদটা আমরা কোনো কারণে কম মূল্যে বিক্রি করি অথবা ক্ষতি সাধন হয়, তাহলে সেটা কিভাবে হিসাবভুক্ত করব? তখন দেখেন ব্যাংক হিসাব ডেবিট 20 লক্ষ, অর্থাৎ ধরে নিলাম আমরা ওই 30 লক্ষ টাকার সম্পদটি 20 লক্ষ টাকা দিয়ে বিক্রি করলাম।
তখন কি দাঁড়াবে? ব্যাংক হিসাব ডেবিট হবে 20 লক্ষ, আর পুনর্মূল্যায়ন সঞ্চিতি হবে 10 লক্ষ, জমির মূল্য ক্রেডিট হবে 30 লক্ষ। অর্থাৎ ওই যে আমরা 10 লক্ষ টাকা ক্ষতি সাধন হলো, সেই ক্ষতিটা কোত্থেকে পুষিয়ে নিলাম? পুনর্মূল্যায়ন সঞ্চিতি থেকে আমরা পুষিয়ে নিলাম। অর্থাৎ পুনর্মূল্যায়ন সঞ্চিতি 10 লক্ষ টাকা কমে গেল। আর ব্যালেন্স শিটে এটার এফেক্ট কী পড়বে? জমি 30 লক্ষ টাকা ছিল, এখন বিক্রি করে দিয়েছি, আর নেই। সে আর ব্যাংক হিসাবে ঢুকলো কত আমার? 20 লক্ষ টাকা। আর পুনর্মূল্যায়ন সঞ্চিতির ঘাটতি যে আমরা পুষিয়ে নিলাম, এটা ক্রেডিট, তো ডেবিট করার কারণে কমে গেল। আগে ছিল 29 লক্ষ, এখন হয়ে গেল 19 লক্ষ টাকা। আর 10 লক্ষ টাকা যে ক্ষতি হলো, সেই ক্ষতিটা আমরা ওখান থেকে পুষিয়ে নিলাম। এখন যদি কোনো কারণে জমি ভেঙে যায়, নদীগর্ভে বিলীন হয়ে যায়, অথবা ভবনের মূল্য বেশি দেখিয়েছিলেন পুনর্মূল্যায়ন করে, তহবিল সৃষ্টি করা থাকলে, তাহলে ওই ধরনের ক্ষতিগুলো যদি সৃষ্টি হয়, তাহলে এইভাবে আপনি পুনর্মূল্যায়ন সঞ্চিতি থেকে পুষিয়ে নিতে পারবেন। অর্থাৎ এই ধরনের পুনর্মূল্যায়নের ফলে যদি আপনি তহবিল সৃষ্টি করেন, ভবিষ্যতে যদি ক্ষতি সাধন হলেও আপনার এই ক্ষতির কারণে প্রতিষ্ঠানের স্বাভাবিক লাভ বা ক্ষতির মধ্যে প্রভাব পড়বে না। এটাই হচ্ছে সঠিক পদ্ধতি পুনর্মূল্যায়নজনিত সঞ্চিতি সৃষ্টি করার। এটাই হচ্ছে বেনিফিট। আরেকটা বিষয় বলে রাখি, আমি শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম। যদি মনে করেন যে আপনি পুনর্মূল্যায়ন না করে সমিতির সম্পদের বা জমির দাম বৃদ্ধি না করেন, তাহলে আরেকটা সমস্যার সৃষ্টি হতে পারে। যদি আপনি বিক্রি করার কারণে যদি অধিক পরিমাণে মূলধনী লাভ হয়, সেই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স পে করতে হতে পারে। যদি সমবায় সমিতির উপর আপাতত ট্যাক্সের আরোপ করার বিষয়টা এখনও প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু মাঝে মাঝে সরকার চেষ্টা করে সমবায় সমিতির উপর ট্যাক্স আরোপ করার জন্য। তো যদি মনে করেন যে আপনি 1 লক্ষ টাকার সম্পদকে 1 লক্ষ টাকায় ব্যালেন্স শিটে প্রদর্শন করেন, সেটাকে যদি আপনি 30 লক্ষ টাকা দিয়ে বিক্রি করেন, তাহলে 29 লক্ষ টাকা আপনার মূলধনী লাভ। এই 29 লক্ষ টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। আর যদি মনে করেন আপনি পুনর্মূল্যায়িত করে সেটাকে 30 লক্ষ টাকা দেখান, আর বিক্রিও করেন 30 লক্ষ টাকা, সেক্ষেত্রে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। আমি আইন দিয়ে তারপরে হিসাব বিজ্ঞানের যে জাবেদা এন্ট্রি দিয়ে দেখিয়ে দিলাম। এরপরেও যদি আপনার কাছে আমার এই আলোচনাটা সঠিক মনে না হয়, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এই বিষয়টা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, অথবা সমিতির হিসাব সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া এখনও যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থেকে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনে ক্লিক করবেন, আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। যদি ভালো না লেগে থাকে, তাহলে ডিসলাইক বাটনে ক্লিক করবেন। আর এই ধরনের ভিডিও তৈরি করতে গিয়ে কি সংশোধনী আনা যেতে পারে, সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।